এই যে গণ অভ্যুত্থানের পেছনে আপনার কিছু জোরালো ভূমিকা ছিল, কিছু পরামর্শ, কিছু পদক্ষেপ নেয়ার ব্যাপারে আপনি ভূমিকা রেখেছেন এবং বর্তমান সরকারে আমাদের ভাবি ফরিদা আক্তার তিনিও উপদেষ্টা। তো আপনি সরকারের সাথেও যুক্ত আছেন আন্দোলনের সংবিধানের অধীনে সাংবিধানিকভাবে গঠিত একটা সরকার। পরবর্তীকালে এখানে এটাকে একটা সেনা অভ্যুত্থান ঘটেছে, কিন্তু এখানে ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, কথা না বলে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা দিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু ঠান্ডা লাগার কারণে একটু নেজাল ভয়েস আপনারা পাবেন, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমরা কথা বলবো, আপনারা বুঝতে পারছেন, শিরোনাম দেখে বুঝতে পারছেন যে জুলাই গণ অভ্যুত্থানের একটি ইশতেহার ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন মূলত তারা শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি পাঠ করবেন। এটি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ইতিমধ্যে আবার সরকারের প্রেস সচিব, ডক্টর ইউনূস সরকারের প্রেস সচিব বলেছেন যে এটি বেসরকারি উদ্যোগ। আজকে রাতে আবার তারা ঘোষণা করেছেন যে তারাই একটা ঘোষণাপত্র দেবেন। তো সব মিলিয়ে একটা জটিল একটি অবস্থা, সাধারণ মানুষ বুঝতে পারছে না আসলে কি হতে যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট লেখক, গবেষক, কবি জনাব ফরহাদ মজহার, যিনি এই আন্দোলনের নেপথ্যে থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফরহাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, অনেকদিন পর আবার আপনাকে পেলাম ফরহাদ ভাই। আমি যতটুকু ব্যক্তিগতভাবে জানি যে এই যে গণ অভ্যুত্থানের পেছনে আপনার কিছু জোরালো ভূমিকা ছিল, কিছু পরামর্শ, কিছু পদক্ষেপ নেয়ার ব্যাপারে আপনি ভূমিকা রেখেছেন এবং বর্তমান সরকারে আমাদের ভাবি ফরিদা আক্তার তিনিও উপদেষ্টা। তো আপনি সরকারের সাথেও যুক্ত আছেন, আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, দুটো দিকেই আপনার স্ট্রং অবস্থান। তো এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণা, ছাত্রদের পক্ষ থেকে যে ঘোষণা, অনেকে মনে করছেন যে 31শে ডিসেম্বর কি বিপ্লবী সরকার গঠিত হতে যাচ্ছে, অথবা আপনার এই হঠাৎ করে 5 মাসের মাথায় এসে এই ইশতেহারটা কেন প্রয়োজন হলো, বা সরকার কেন এর বিরোধিতা করছে, অনেকগুলো বিষয় একসাথে। জি, আমি আপনাকে প্রথমত যেটা বলি যে আমাদের 5ই আগস্টের ঘটনার পরে যে মূল যে তর্কটা আমাদের সমাজে ছিল সেটা হলো এই যে আসলে যে ঘোষণার কথা, প্রোক্লেমেশনের কথা এখন বলা হচ্ছে, এটা আসলে 5ই আগস্টে দেওয়ার কথা ছিল। খুব সহজভাবে সেটাই ছিল সঠিক এবং সেটাই ছিল সময় উপযোগী সময়। এবং এরপরে আপনি জানেন যে আমার পজিশন খুবই পরিষ্কার। আমি দাবি করেছি যে এটা আপনার একটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবিধানের অধীনে ঢুকে ফেলা হয়েছে এবং একটা সাংবিধানিক বিপ্লব হয়েছে। এটা আমার পজিশন সবসময় আগ্রহ ছিল। আর তার পাশাপাশি কৌশলগতভাবে আমার অবস্থান ছিল এই যে যদিও এই বিপ্লব মূলত নস্যাৎ হয়ে গেছে, মানে সাংবিধানিক প্রতিবিপ্লব মানে হলো আপনি সংবিধানের অজুহাত দেখিয়ে, সংবিধানের কথা বলে, আইনের কথা বলে জনগণের অভিপ্রায়কে আপনি নস্যাৎ করে দিয়েছেন। মানে আসলে ওই 5ই আগস্টে যেহেতু আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এবং চুপ্পু শেখ হাসিনার তাঁর যে নিয়োজিত প্রেসিডেন্ট এবং যিনি দুর্নীতির জন্য বিখ্যাত এবং কুখ্যাত, তার হাতে আপনি শপথ গ্রহণ মধ্য দিয়ে মূলত যে জনগণের যে বিপ্লবী আকাঙ্ক্ষা, যে বিপ্লবী অভিপ্রায়, এটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার পরিষ্কার প্রথম দিন থেকে এটা আমার অবস্থান। এবং এর কনসিকুয়েন্সগুলো, এর পরিণতিগুলো খুব কখনোই আমি ইতিবাচক বলে মনে করিনি। খারাপ হবে, বিশৃঙ্খলা হবে এবং ছাত্রদের ইতিমধ্যে তাদের মধ্যে বিভেদ তৈরি হবে এবং বিভিন্ন রকম সমাজ, বিভিন্ন শক্তি বিভিন্নভাবে গণ অভ্যুত্থানকে ব্যাখ্যা করতে চাইবে, তাদের মতন করে এখান থেকে ফায়দা উঠতে চাইবে এবং সেই পরিস্থিতি আপনার এখানে তৈরি হয়েছে। এবং আপনার ভারতের শুরুর দিকে প্রথম ভেবেছিল যে আসলে এটা একটা গণ অভ্যুত্থান, পূর্ণ বিপ্লব। যখন টের পেয়েছে এটা কোনো পূর্ণ বিপ্লব নয়, তখন থেকে সে ষড়যন্ত্র শুরু করেছে। আবার শেখ হাসিনাকে তাদের দেশে রেখেছে। শুধু শেখ হাসিনা নয়, সমস্ত খুনিগুলা আপনি এখন ভারতে আছে এবং ভারত কিন্তু খুব অতি সহজে কিন্তু খুনিদেরকে আপনার জায়গায় দিয়েছে। সেখানে শেখ হাসিনা সম্পর্কে তাদের এক ধরনের কূটনৈতিক বক্তব্য থাকতে পারে, কিন্তু অন্যান্য খুনিগুলোকে তো ফেরত দেওয়াটা
তো তাদের উচিত, ফলে আমরা এইসব ব্যাপারগুলো কিন্তু খুব একটা অগ্রসর হতে পারি। তো এখন ঘটনাটা কি ঘটছে, এখন ছাত্ররা স্বভাবতই এই গণঅভ্যুত্থানটাকে আইনের কথা বলে যে নস্যাৎ করে দিয়েছে, যেসব তথাকথিত কিছু কিছু আইনজীবী আমাদের হয়েছে এইসব পরামর্শগুলো তাদেরকে দিয়েছে, ফলে তারা তো আমরা চিনি, ইতিমধ্যে তাদের সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে। তো ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে এখন যেটা হয়েছে যে এখন ছাত্ররা স্বভাবতই এই সরকারের প্রতি হতাশ, এবং এই সরকারের বিভিন্ন পারফরমেন্স থেকে শুরু করে এই যে সকল আইনি যে দিকটা, এটা তো একটা অবৈধ সরকার। আপনি যতই কথা বলেন না কেন, এটা কোনো সাংবিধানিক বৈধতা নেই। আপনাকে হয় এটা আইনিভাবে এটাকে বৈধ করতে হবে, অথবা এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার যে বৈধতাটা হয়, যেটা রাজনৈতিক সাহিত্যে এবং আইনি সাহিত্যে যেটা বৈধ। আপনি গণঅভ্যুত্থান করেছেন গণসার্বভৌমত্বের ভিত্তিতে, আপনি ঘোষণা দেবেন যে জনগণের পক্ষে আপনি ক্ষমতা দখল করেছেন এবং ক্ষমতা এখন আপনার হাতে, এখন আপনার আদেশ দ্বারাই রাষ্ট্র চলবে, যতক্ষণ পর্যন্ত না একটা লিখিত সংবিধান আমরা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আমরা প্রণয়ন করি। তো এখন হঠাৎ করে বোঝা যাচ্ছে যে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে ছাত্রদের সঙ্গে, এবং একই সঙ্গে বর্তমান যারা সরকার, উপদেষ্টা সরকার যারা রয়েছেন, তারা যে সকল জগা খিচুড়ি কাজ করেছেন শুরু থেকে, স্বভাবতই এটা একটা জটিলতা তৈরি করেছে। দ্বিতীয়ত, আপনি তো জানেন যে এখনো পর্যন্ত সত্যিকার অর্থে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি এখানে ঠিক হয়নি, পুলিশ ঠিক মতো আসেনি, এবং এখনো পর্যন্ত আমরা কাজ করছি সেনাবাহিনীকে আমরা ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিই। এটাও কিন্তু বিপজ্জনক, বিভিন্ন অর্থে বিপজ্জনক। একটা হলো যে আপনাদের সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তার পাওয়া উচিত নয়, কিন্তু একই সঙ্গে আপনি তো সেনাবাহিনী একমাত্র আপনাকে রক্ষা করছে বাংলাদেশে। এটা তো আসলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। আমরা যতই বলি না কেন যে এটা ১/১১ সরকারের সঙ্গে তার পার্থক্য আছে, আসলে এটা ১/১১ সরকার চেয়েও আরো অনেক নিচু স্তরের সরকার। কারণ ১/১১ সরকার অন্তত একটা তথাকথিত সংবিধানের অধীনে সাংবিধানিকভাবে গঠিত একটা সরকার। পরবর্তীকালে এখানে এটাকে একটা সেনা অভ্যুত্থান ঘটেছে, কিন্তু এখানে ঘটনা কি দেখেন, সরকারি গঠিত হয়েছে একটা বেআইনি পদ্ধতিতে, আপনার আইনের মধ্যে নাই, আপনার সংবিধানে কিচ্ছু নেই, এবং এটা একমাত্র টিকে আছে সেনাবাহিনীর সমর্থনে। এবং হুজিরকে তার সেনাবাহিনী এটাকে সমর্থন করেছে, যেহেতু তারা একই সঙ্গে ছাত্রদের পক্ষেও তারা থাকতে চেয়েছে, এবং দেশের যেন একটা চরম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য তারা কিন্তু প্রাণপণ করার চেষ্টা করছে। তো আপনি এই জগা খিচুড়ি জিনিস দিয়ে তো আপনি একটা রাষ্ট্র চালাতে পারেন না। আরেকটা কথা খেয়াল করেন, ডক্টর ইউনূস যখন কোনো একটা বিদেশি একটা সরকারের সঙ্গে কথা বলেন, উনি কিসের ক্যাপাসিটিতে কথা বলেন? উনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা মাত্র, তার আর কি ক্যাপাসিটি আছে, আর তার কি ক্রেডিবিলিটি আছে? কিন্তু আরেকজন প্রেসিডেন্টের সঙ্গে তিনি বুঝতে পারেন না, তিনি আরেকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি বুঝতে পারেন না, তো তিনি কিভাবে এই কূটনৈতিক সমস্যার সমাধান করবেন? এটা তো রাষ্ট্রে দেখতে এটা সিরিয়াস একটা প্রবলেম। কেন আপনি যতই বলেন না কেন, অন্যান্য রাষ্ট্র তার সঙ্গে বসবে কারণটা হচ্ছে যে তারা এটাকে মনে করে যে এটা এই আপনার তিনি আফটার জনগণের দ্বারা এই গণঅভ্যুত্থানের মধ্যে তিনি ক্ষমতা এসছেন, ফলে তারা তাকে সম্মান করে তার সাথে কথা বলছে, কিন্তু প্রোটোকলের দিক থেকে তিনি কিন্তু রাষ্ট্র প্রধানের, আমাদের এখনো সংবিধান অনুযায়ী যিনি রাষ্ট্রপ্রধান তার উপদেষ্টা মাত্র। আপনি এগুলো তো কূটনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণ জটিলতা তৈরি করে। আপনি তো সিরিয়াসলি কোনো সম্পর্ক কোনো দেশের সঙ্গে আপনি আসলে করাটা কঠিন হয়ে পড়ে। ফলে স্বভাবতই দুদিকে সংকটটা তৈরি হয়েছে। ছাত্ররা বলতেছে যে আমরা যে একটা গণঅভ্যুত্থান করেছি তার প্রমাণ কি? তার তো আপনি এরকম ঝুলে রাখতে পারি না। আপনি যে সংবিধানের অধীনে যদি আবারও কোন একটা পুরনো সরকার ফিরে আসে, তা আপনি যে সমস্ত ছাত্রদেরকে আপনি ফাঁসিতে ঝুলাবেন? আপনি যারা গণঅভ্যুত্থান করেছে এরা তো এই আইনের অধীনে, তারা তো আসলে একটা বেআইনি কাজ করে বসেছে, তাহলে এদের কি হবে? আপনি কি আবার একটা ইনডেমনিটি আইন বানাবেন? আর ইনডেমনিটি আইন তো গ্রহণযোগ্য হবে না। আপনি এটাকে আবার আগামীতে একটা কিংস পার্টি বানায় আপনি আবারও ওই ১৪২ ধারা অনুচ্ছেদ অনুযায়ী এটা একটা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ করে আনায় সেখান থেকে আপনি পাশ করবেন তাদেরকে। তা আপনি কি করে করবেন? পার্টিগুলোর সঙ্গে কথা বলতে হবে আপনাকে। এখন আপনি আবার রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মিয়ে পড়েছেন। তার মানে আপনাকে রাজনৈতিক দলগুলোকে আপনার সঙ্গে না আসলে, যদি তার রাজি না হয়, তো এই সরকারকে আপনি বৈধ প্রমাণ করবেন কি করে? আপনি আগামী দিনে নির্বাচন দিলেন, যে নির্বাচনে যদি আজকে বিএনপি ক্ষমতা আসে সংখ্যাগরিষ্ঠ পেয়ে, তাহলে আপনি বিএনপি যদি বলেন আমি এই সরকারকে বৈধতা দেবো না, তোমরা এর আগের যে অভ্যুত্থান করেছে এটা অবৈধ, কারণ বাংলাদেশের সংবিধান যেটা অবৈধ, এগুলাকে জগা খিচুড়ি করে তো আপনার এই গণ অভ্যুত্থান করা যায় না।
গণঅভ্যুত্থানটা গণঅভ্যুত্থান হতে হবে। জি। ফলে তো এই যে একটা হ্যাঁ তো ফরাদ ভাই, এই জি সরকার বিপক্ষে অবস্থান নিল কেন? অর্থাৎ এই ইউনূস সরকার এই ছাত্রদের এই প্রোক্লামেশন বা ইশতেহার ঘোষণার যে বিষয় সেটি প্রথমে বিরোধিতা করলো, এখন বলছে যে আমরাই করব। তো আপনারাই যদি করেন তো 5 মাস কেন সময় লাগলো? বা আচ্ছা, এ ঘোষণায় কি আসতে পারে? আগামীকাল কি ঘোষণা আসতে পারে ছাত্রদের? এই ছাত্রদের দিক থেকে সরকার তো ছাত্রদের দিক থেকে কি ঘোষণা আসতে পারে এটা তো পরিষ্কার। ছাত্রটা ডেফিনেটলি চায় না এই সংবিধান থাকুক, এই সংবিধান বাতিল হোক এবং অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা সরকার হোক। কেমন? ফলে সভাপতি তারা 1 নাম্বার, 2 নম্বর তারা সভাপতি তারা চায় যে ফ্যাসিস্ট শাসনের অধীনে যে সকল এই ব্যক্তিরা নির্বাচিত হয়েছে, তার মানে আপনার প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পদে যারা আছে, এদেরকে তারা সভাপতি তারা চায় না যে তারা সরকারে তারা থাকুক। ফলে তারা সরকার ব্যবস্থার একটা পরিবর্তন চায়। মানে একদিকে তারা নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার প্রক্রিয়া শুরু করতে চায়, যেটাকে আমি বলি গঠনতান্ত্রিক প্রক্রিয়া, এসে কনস্টিটিউটিভ প্রসেস, এটা তারা চায়। এবং একই সঙ্গে তারা চায় যে পুরনো ফ্যাসিস্টদের, বিশেষত এই আওয়ামী লীগের কোনো রেমনেন্টস বাংলাদেশে থাকতে পারবে না। ফলে তারা খুব পরিষ্কারই বলছে যে মুজিববাদের পতন চায়, মুজিববাদকে আমরা কবর দিতে চাই। খুব সহজ কথা। ছাত্ররা তো খুবই পরিষ্কার, তারা তো কোনো কিছু অস্পর্শ রাখছে না। ছাত্রদের সমস্যা হচ্ছে যে ছাত্ররা 5ই আগস্টে কোন একজন আমাদের আইনজীবীর এই পরামর্শ, ভুল পরামর্শ শুনে আজকে একটা সম্পূর্ণ অস্থিতিশীল একটা রাষ্ট্রকে তারা কায়েম করেছে। এই অস্থিতিশীল রাষ্ট্রের বিপদের দিক হলো এই যে এই সেনাবাহিনীর বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র চলছে, যেটা আপনারা দেখেছেন যে এর আগে হাজারিগুলিতে কাহিনীকে কেন্দ্র করে সেনাবাহিনী বনাম জনগণের একটা সংঘাত তৈরি করার চেষ্টা। আপনি সেনাবাহিনীকে আপনি যদি কোনোভাবে যদি একটা সংঘাতের মধ্যে ফেলে দিতে পারেন, তাহলে কি হবে? সেনাবাহিনীর স্বভাবতই গ্রহণযোগ্য হবে না জনগণের কাছে এই বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতি, এই সংবেদনশীল পরিস্থিতিতে। তাহলে এই পরিস্থিতিতে কি ঘটনা ঘটবে? সেনাবাহিনী বনাম জনগণের একটা বিরোধ তৈরি হবে। এই বিরোধটা তো অত্যন্ত বিপজ্জনক। তো এই বিরোধে সেনাবাহিনীকে আমি বরং ধন্যবাদ জানাবো, অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা যে ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতা ছিল এটাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা এটাকে ব্যবহার করেছে। এবং তারা এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত তারা এই স্টেবিলিটির জন্য যে দায়িত্বটা তাদের কাছে আমরা প্রত্যাশা করেছি এটা তারা করেছে। যে এটা আমরা কাহাতে তারা করবে? আপনি এসব যদি কিসব আপনার লোকজন যাদের দেশ সম্পর্কে কোনো দেশপ্রেম নেই, যারা অতীতে তাদের আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল এবং অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাহলে এইসব লোকরা যখন এসে একটা সংবিধানের অধীনে, শেখ হাসিনার সংবিধানের অধীনে এই গণঅভ্যুত্থানকে ঢুকিয়ে দিয়েছে এবং সেনাবাহিনীকে ট্রাস্ট করে না, বিশ্বাস করে না, এবং জনগণকে বিশ্বাস করে না, ছাত্রদেরকে বিশ্বাস করে না, তাহলে কি করবে জনগণ আমাকে বলে? তো ছাত্ররা ফলে তাদের অস্ত্র হিসেবে তারা এটা ব্যবহার করছে। কেন করছে? তারা কারণ আছে। আপনি গিয়ে বেছে বেছে নাহিদের আপনি মন্ত্রণালয় পুড়িয়ে দিচ্ছেন, আপনি বেছে বেছে আপনি আসিফের মন্ত্রণালয় পুড়িয়ে দিচ্ছেন, আপনি এর আগে আন্দোলন করতেছেন, এটাকে আপনি কি বলছেন কি জনতার মঞ্চ বানাচ্ছেন। সেই জনতার মঞ্চ বানিয়ে এই যে পুরনো আওয়ামী আমলাতন্ত্রের যেসব লোকগুলা, এরা এসে আপনার এখন রাজনীতি করতে নামছে নিচ্ছে, গিয়ে আপনি হুমকি দিচ্ছে যে আপনার কোন প্রকার সংস্কার আপনি আমরাদের করতে পারবেন না। আমলাতন্ত্রের জনপ্রশাসন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, আওয়ামী লীগের লোকদেরকে বসে দিচ্ছে যেখানে সেখানে, এটাকে আপনার চলতে দেওয়া যায়? ফলে ছাত্ররা তো অতিষ্ঠ হয়ে গেছে। আপনি আর কাহা তো তারা তো একটা কম্প্রোমাইজ তারা করেছে। আপনি 5ই আগস্টের ছাত্রদের তরফে একটা কম্প্রোমাইজ তারা করেছে, এই কম্প্রোমাইজটা তো ঠিক নয়। আপনি এই কম্প্রোমাইজ করার পরে আপনাদের তৎক্ষণাৎ সমাধান করা উচিত ছিল যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি এবং বিএনপিকে জামাতকে বোঝানো উচিত ছিল। আমার প্রস্তাব কি ছিল যে আপনারা একটা জাতীয় সরকার ধরনের একটা সরকার করেন। যদি বিএনপি শুরুর দিকে এটা করতে দেয়নি, কিন্তু তারপরে আমরা বলেছিলাম যে আচ্ছা আমরা একটা রিকনসিলিয়েশন, আমরা একটা রিকনস্ট্রাকশন কাউন্সিল করি, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে থাকবে পাহারাদার হিসেবে। যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা ঠিক মতো কাজ করতে পারছে কিনা, তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা কোনো ষড়যন্ত্র করছে কিনা। ফলে আমরা এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া, যে সময়টা আমাদের একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হয়, এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া যেন বিএনপি বলুন কি জামাতে ইসলামী বলুন বা অন্যান্য দলগুলো যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা মিলে যেন একটা রিকনস্ট্রাকশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল
সরি রিকনসিলিয়েশন এবং রিকনসিলিয়েশন কাউন্সিল তারা গঠন করে, মানে কার্যত এরাই আসলে গার্ডিয়ান কাউন্সিলের মতো থাকবে এবং আপনার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার ভূমিকা পালন করে। তো কিচ্ছু আপনি শুনলেন না আমাদের কথা, আপনি কোনো কথাই শুনলেন না। তো ছাত্ররা করবে ঠিকই বলেন আমাকে, ছাত্রদের সব ছাত্রদের তবু তো দেখেন কি পরিমাণ তারা দায়িত্বশীল, তারা বলেছে, তারপরে তারা একটা খসড়াটা তারা তাদের যে খসড়াটা এটা তারা একটা কিছু কিছু তারা নিজেদের মধ্যে শেয়ার করেছে। বাইরের যে খসড়া আমি দেখছি এটা ভুল, এটা কিছু কিছু আপনার কোথা থেকে তারা পেশেন্ট বলতে পারবো না, কারণ এটা নেগোসিয়েশন সরকারের সঙ্গে চলছে। অন্তত আমি এই সন্ধ্যা 6টা পর্যন্ত জানি সে নেগোসিয়েশন চলছিল, সেখানে ডেফিনেটলি সরকারের তরফ থেকে তারা একটা কথা বারবার করেছে ছাত্রদেরকে যে এমন কিছু যেন না হয়, কিছু যেন এসকেলেট না করে, সংঘাতটা বিরোধটা যেন একটা এমন জায়গায় না যায় যেন এটা আনস্টেবল একটা সরকার না পায়। এবং সেটা কেন, কারণ ইভেন সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা এমন কিছু যেন না করি যাতে আমরা এই দেশটাকে অস্থিতিশীল করে তুলি। তো ছেলেরা তো মানতেছে সবই, আপনি কিছুই দেবেন না, আপনি খালি হাসিনার সংবিধানে ঢুকে দিবেন, আর আপনি গিয়ে তাদের ওই কি বলে মন্ত্রণালয়ে গিয়ে একদম বেছে বেছে সবচেয়ে দুর্নীতিবাজ 2টা মন্ত্রণালয় তার নথিপত্র আপনি পুড়ে দিবেন, এবং আপনি ছাত্রদেরকে আপনি ক্রমাগত জনগণের কাছে হেয় করবেন, ক্যাম্পেইন চালাবেন যে ছাত্ররা খুব অন্যায় করে ফেলছে। কেন আপনি এগুলো করছেন? স্বভাবতই ছাত্ররা চাইতেছে আমরা একটা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের একটা ঘোষণাপত্র দরকার, যেটা আমরা করি নাই, দেরি করেছি আমরা, ঠিক আছে ভুল হয়েছে, কিন্তু ওই যেটা আমরা বলি না ঠিক আছে হয় নাই ভালো কথা, কিন্তু এখন তো হতে পারে, এখন আমরা দেখি একটা ঘোষণাপত্র দিব, যদি সরকার আমাদের সঙ্গে না থাকে আমরা নিজেরা দেব। তো যখন তারা এটা ঘোষণা দিয়েছে, আমি গত বোধহয় 5-6 ঘন্টার ডেভেলপমেন্ট হলো এই যে শুরুর দিকে যখন আমাদের প্রেস সচিব বললেন যে এটা প্রাইভেট একটা অনুষ্ঠান, এখন তিনি বলতেছেন না আমরাও একটা জাতীয় ঘোষণা একটা আমরা দেব, আমরা একটা ঘোষণা আমরা দেব। কিন্তু এই ঘোষণাটার লিগ্যাল স্ট্যাটাস কি, এই ঘোষণাটার পলিটিক্যাল কন্টেন্ট কি তারা ঘোষণা দিবেন, কেন তারা ঘোষণা দিবেন, এটার কোনো ব্যাখ্যা নেই। মানে এটা একটা কি বলবো, এটাকে আমরা একটা মগের মূল্য আর কি, মানে আমি কি বলবো আপনাকে বলেন, এটা দুঃখে মানে আমরা জীবন দিলাম, এতগুলো ছেলে পঙ্গু হয়ে বসে আছে, আমরা এগুলো তামাশা করে বেড়াচ্ছি। আপনি তো এটা করতে পারেন না, তো আপনি তো রিয়েলি সরকার মনে করে ঘোষণা দিবেন, ঠিক আছে আপনি দিলেন না কিছু, আপনি প্রথম দিকে তো ছেলেদেরকে তো বুঝিয়েছেন, ছেলেদেরকে কি বুঝিয়েছেন, আপনি বুঝিয়েছেন যে আমরা এই সংবিধান নিয়ে কাজটা করি, কারণ আমাদের এই মুহূর্তে আমাদের হাতে কিছু নাই। এবং আপনি খেয়াল করেন সে সময় আমাদের সেই আসিফ নজরুল বলেছেন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র আছে। আপনি তো এই মিথ্যা কথা বলে গিয়েছেন আমাদেরকে, এই মিথ্যা কথা বলার পরে আমরা কি হয়েছিল, আপনি তো সে পদত্যাগপত্র দেখাতে পারেন না, কেন আপনি পদত্যাগপত্র দেখাতে পারবেন না, আপনি পদত্যাগপত্র দেখাতে হবে এখন। আপনি যে এইগুলো বলে আপনি ছেলেদেরকে আপনি সংবিধানের অধীনে নিয়েছেন যে আমরা সাংবিধানিক ভাবে আমরা সমাধান করতে পারবো। তো ছেলেরা তো এটা মেনে নিয়েছে যে আপনারা সাংবিধানিক ভাবে কোন একটা আইন তৈরি করতে পারবেন। তারা একটা ড্রাফট দিয়েছে, সেই ড্রাফটের বিরোধিতা করেছে আমি, কারণ সেই ড্রাফটটা তো অধ্যাদেশের ড্রাফট, মানে শেখ হাসিনার ড্রাফটের অধীনে আপনি আরেকটা অধ্যাদেশ বানাবেন, আইন বানাবেন। আর এগুলো কি তামাশা নাকি? আপনি একটা আন্দোলন করেছি আমরা এই পুরো ফ্যাসিস্ট ব্যবস্থাকে বিলোপের জন্য, সেটা তো বলছে আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই, তো আপনি এইসব আইন নিয়ে তামাশা করছেন কি জন্য? গণ অভ্যুত্থানকে আইন মেনে চলে নাকি? তাহলে আপনি ছেলেদেরকে জীবনকে আপনি বিপন্ন করে তুলছেন কি দুঃখে? এই 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 দুঃসাহস আপনাকে কে দিল? এবং আইনের ভুয়া বাহিনীর কথা বলে বলতেছেন আইন ছাড়া নাকি দেশ চলে না। আরে ভাই, ইংল্যান্ড তো লিখিত কোনো সংবিধানই নেই, আর আইন কে বলছে এগুলা যে সকল কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড ছাড়া দেশ চলে না? এই দেশে কি এথিক্স নাই, দেশে কি ধর্ম না? অবশ্যই, পৃথিবীর সব দেশে এগুলো হয়েছে। এসব ভুয়া আইনি কথাবার্তা বলে আমি বলছি না উকিলি বুদ্ধি, এই উকিলি বুদ্ধি দিয়ে আপনি দেশটাকে আজকে সর্বনাশের দিকে আমরা নিয়ে চলে গেছি। এবং আজকে নিয়ে শেষ করি না, আমরা আজে বাজে লোকরে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য না, এদিকে একটার পর একটা আপনি তাকে উপদেষ্টা বানাচ্ছেন। আপনি কারো মতামত দিচ্ছেন না, ছাত্রদের কথা জিজ্ঞেস করছেন না, বা আপনি যে তাদেরকে নিচ্ছেন ছাত্রের কথা জিজ্ঞেস করেন না, কাউকে জিজ্ঞেস করেন না। আপনি এই পর্যন্ত কেয়ার করেন। ইভেন ডক্টর ইউনূস, তিনি ভালো মানুষ, তিনি কোনোদিনও কিন্তু ডেকে আমাদেরকে কথা বলেন না, ফরামাদ সাহেব আপনারা কি বলতে চাই বসেন, আমাদের তো একজন আইনজীবী আছে, ওনার বক্তব্য শুনি, আপনার বক্তব্য শুনি, দেখি যেটা গ্রহণযোগ্য আমরা এটা করবো। তিনি তো এটা করেন নাই, তিনি তো কোনো সিভিল সঙ্গে কথা বলেন নাই, তিনি তো আপনাদের সঙ্গে কথা বলেন নাই। আপনারা কি ঘোড়া ঘাস কাটছিলেন নাকি বসে বসে আমেরিকাতে? আমেরিকা এখানে কারোর সঙ্গে তারা কথা বলেন নাই, উইথ নোবডি।
ঠিক আছে, শেখ মাহমুদ ভাই যখন দেশে আসছে দেখছি তারা জেলে নিয়ে চলে গেছে। আমি বলে মাহমুদুর রহমান জেলে যাবে কি জন্য? সংবিধানে লেখা আছে প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে, আপনারা ক্ষমা করে দেন, আপনারা ক্ষমা করে আপনারা বাদ দেন। মাহমুদুর রহমান সে ক্ষমা গ্রহণ করবে কিনা সেটা তার ব্যাপার। তিনি একটা অত্যন্ত তার আত্মসম্মান অনেক বেশি, তিনি বলছেন আমি ক্ষমা চাই না, হতে পারে, কিন্তু আপনারা তো ক্ষমা করবেন। তারপরে দৌড়াই গিয়া তারা গিয়া ওনাকে জামিন দিয়েছে। এটা তো ফাইলজামি তো সীমা থাকে রে ভাই, এটা তো একটা, এটা কি। তো ফরহাদ ভাই আচ্ছা আমি আরেকটা কথা বলি ভাই কনক ভাই, আপনি উপর থেকে, এটা হচ্ছে আপনি গণঅভ্যুত্থান করেছেন, আপনি উপর থেকে বাচ্চা আপনি সব আওয়ামী লীগারদের ধরে ধরে আপনি কি বাড়াচ্ছেন, অথবা মার্কিন পন্থীদেরকে দিয়ে আপনি ইয়ে বানাইছেন, কমিশন বানাইছেন। আরে ভাই কমিশন উপর থেকে জনগণকে কমিশন বাড়লে আপনি কি সংস্কার করবেন? সংস্কার থেকে জনগণকে সঙ্গে নিয়ে জনগণকে বুঝাইতে হবে যে এটা ভালো এটা খারাপ, বুঝাতে হবে না আপনাকে। আপনি এক্সপার্ট দিয়ে আপনি কমিশন করবেন, এগুলো কি এসব এলিটদের কি আমি কমিশন? তো জনগণ কোথায়? জনগণ হারিয়ে গেছে, জনগণের কোনো খবর নেই। কদিন আগে দেখবেন আপনাদের আমেরিকাতে থাকে একজন কিছু সাংবাদিকরা, তারা এখানে হঠাৎ করে হিরো হয়ে গেছে, বিরাট হিরো এক একজন। আরে বাপ রে বাপ, তাদের প্রতাপে বাঁচি না আমরা। আমাকে জিজ্ঞাসা করেন যে আমার নাম আছে ওখানে তাদের আলোচনার সময়, আমি তো এরকম আলোচনার সময় যাই না। আপনি কেন এই ধরনের আলোচনা করেন এলিটদেরকে নিয়ে? এখানে শ্রমিক কোথায়, এখানে কৃষক কোথায়, গ্রামে কি আর কোনো লোক নেই, গরিব মানুষ নেই, শ্রমিকদের কোনো দাবি দেওয়া নেই, এমনকি ব্যবসায়ীদের কি কোনো দাবি দেওয়া নেই? তাদের তো কিছু কথা থাকতে পারে, কিন্তু আপনি কোন ব্যবসায়ীর কথা শুনতেছেন এমন এক ব্যবসায়ী যেটা আওয়ামী লীগের সময় গিয়ে বলছে যে কি কি তারপরে তোমাকে চাই, চিন্তা করেন আপনি, আপনি কাহা তো ছেলেরা এগুলো সহ্য করবে? ঠিক আছে, এখন এটা করার পরে সভাপতির ছেলেরা এসছে, তারা একটা ঘোষণা কি তারা যা পারে তাই দেবে। ঠিক আছে, আপনি আমার ছিলেন কথা নেই, তারা যা পারে তাই দেবে, এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এখন আমি জানি না সরকার শেষ মুহূর্তে 6 ঘন্টা আগে, এই কিছুক্ষণ আগে, 6 ঘন্টা না কথা কয়েক ঘন্টা আগে তারা বলছেন যে তারা নিজেরা নাকি একটা ঘোষণাপত্র দিবে। তো কি ঘোষণা দিবেন আপনারা? আপনারা তো অবৈধ সরকার, কিসে ঘোষণা দিবেন? হু আর ইউ? জনগণ ঘোষণা দিতে পারে, জনগণ ঘোষণা দিতে পারে। এবং কালকে ছেলেরা যদি ডেকে নিয়ে এসে জনগণের পক্ষে ঘোষণা দেয়, এটা আইনের দিক থেকে বৈধ। কালকে যদি তারা একটা ঘোষণা দেয়, আইনের দিক থেকে বৈধ, আন্দোলনের দিক থেকে বৈধ। পারলে তাদের বিরুদ্ধে লড়াই করেন, তো পারলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, পারলে তাদেরকে, এই যে আজকে বিএনপির যে পজিশন, বিএনপিকে আমি বারবার বুঝিয়েছি যে আপনার ছাত্রদের সঙ্গে থাকেন। কারণ আমি লিখেছি যে খালেদা জিয়া না থাকলে গণঅভ্যুত্থান হতো না। তারা প্রথম খালেদা জিয়াকে মুক্তি করেছে, আপনি খেয়াল করেন, ওদের বিচক্ষণতা খেয়াল করেন, তারা প্রথম গিয়ে খালেদা জিয়াকে মুক্তি করেছে। ঠিক আছে, আবার তাদেরকে জিজ্ঞাসা করা, আবার বিএনপির লোকজন তোমরা কারা? আরে ভাই তোমরা কারা? এই খালেদা জিয়াকে যিনি মুক্তি করছে তোমরা তো পারো না, তোমরা তো তাকে নিয়ে গিয়ে শেখ হাসিনা আদালতে ঢুকে দিয়েছিল, ছেলেরা তো তাকে মুক্ত করেছে, ছেলেরা তারাকে মুক্ত করবে। তার উপর যে আপনার এই কদিন আগে আপনার হয়েছে না এগুলা, তাহলে ছেলেরা করেছে। আমি তারাকে বারবার বলেছি যে তোমার যে রাজনীতি এটা ভুল রাজনীতি, কারণ তোমার উচিত তরুণদের পক্ষে থাকা। তোমার ওখানে কতটা লোক আছে ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান লোক তোমার ওখানে উপদেষ্টা হিসাবে বিএনপিতে আছে, তোমার বিএনপি ক্লিন করা হচ্ছে। তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারো, আমাদের তরুণদের নেতা হতে পারো, তো তোমার রাজনীতি এরকম কেন? কেউ তো আমাদের কথা শুনে নেই, তাহলে আমি ছেলে যাবে কই? ওরা তো ফিরতেছে এখনো বিএনপির সঙ্গে কথা বলে। আপনি দেখেন বিএনপির বক্তব্যগুলো আপনি খেয়াল করেন, বিএনপিকে ইতিবাচক কথা বলতেছে। প্রত্যেকটা জায়গা আমরা শুনতেছি বিএনপি দখল করতেছে, বিএনপি দখল করতেছে। এগুলো তো আমরা তো বিএনপিকে ভালোবাসি, আমরা বিএনপির পক্ষে, আমরা অনেক, আপনি সাফার করেছেন বিএনপির জন্য, আমি সাফার করেছি। তারপর বিএনপি একটা লোক না যে যেখানে বিএনপি তাদেরকে ওন করে, তার কোনো বুদ্ধিজীবী না, তার কোনো সাংবাদিক নেই, সে জেনুইনলি আপনার বিএনপিকে সে ওন করে। আপনি বিদেশে কেন এখন? আপনি কি বিদেশে থাকার কথা? আমাকে এই কথাটা বলেন, এটা কি বিএনপির দায়িত্ব না আপনাকে দেশের ভিতরে নিয়ে আসা? ঠিক, আপনি তো নিউ ইয়র্কে আছেন, আরেক লোক গিয়ে ওখানে আপনার তারা, এই যে এগুলো তো ঠিক না ভাই, এটা কোনো, এটা তো ঠিক নয়। আপনি একটু, এটা আমি খুবই কথাগুলো বলছি। এখন এই ঘোষণাপত্রের মাধ্যমে কি কোনো গুণগত পরিবর্তনের কথা, মানে সরকার ব্যবস্থার কোনো পরিবর্তন বা বিপ্লবী সরকার গঠন, এই জাতীয় কিছু আসার কি কোনো সম্ভাবনা আছে মনে করেন? না, একটা হলো যে আপনি ধরুন সরকার পরিবর্তনের, মানে এই এখন যারা ক্ষমতায় আছেন উপদেষ্টা, সেখানে কিছু রদবদল হতে পারে, কিন্তু সরকার পরিবর্তন হবে এটা ছেলেদেরও ইচ্ছা না। মানে আমি ওদেরকে, আমি যতটুকু আমি বুঝেছি, কেননা সেটা হলো এই যে কেউই চায় না এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যেখানে একটা ইনস্টেবিলিটি তৈরি হয়, ওরা কেউ চায় না। ফলে সে কারণে আমি মনে করি না
যে আপনার নতুন কোনো ভাবে পরিগঠিত হবে। এটা এই অন্তত বিকাল পর্যন্ত আমার কাছে এই তথ্য আছে। আর দ্বিতীয়ত ছেলেরা কি চায় না, ছেলেরা ডেফিনেটলি তারা 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 চায় কি, ঠিক আছে একটা আপোষের মধ্যে তারা, আমি আপনাকে বলবো 7টার সময় ওদের নেতাদের সঙ্গে আমার শেষ যখন কথা হয়েছে তখন তারা আমাকে পরিষ্কার বলতেছে যে আমরা চাই বিএনপির সঙ্গে একটা সমঝোতা, একটা আন্তরিক সমঝোতা দেশের পক্ষে। এটা তারা অত্যন্ত কাতর ভাবে বলেছে। আমাকে বলছে ফরাদ ভাই আপনি কি এখানে কিছু বুঝাতে পারবেন ওনাদেরকে? আমি চেষ্টা করবো, তোমরা যে বলো আমি চেষ্টা করবো। এবং এখন আপনার মাধ্যমেও আমি তারেককেও বলতেছি, আপনার মাধ্যমে বিএনপি নেতাদেরও বলতেছি, তাদের উচিত হবে যদি তারা আমাদের মতো মানুষ থাকলে একটা মধ্যস্থতা করতে পারে, তাদের উচিত হবে এই ছাত্রদের পক্ষে কথা বলা। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাটা ঠিক নয়। আমরা একটা গণ অভ্যুত্থান করেছি এবং গণ অভ্যুত্থানের অভিপ্রায় এই তরুণরা কিন্তু ধারণ করে। ফলে তারা কিন্তু দেখেন অনেক কিছু কিন্তু তারা কম্প্রোমাইজ কিন্তু তারা করেছে। তারা ইচ্ছা করলে কিন্তু 5ই আগস্ট একটা সরকার গঠন তারা করতে পারতো ডক্টর ইউনূসকে দিয়ে, খুব একটা কঠিন কাজ হতো না। কিন্তু এটার কিন্তু আমি কিন্তু ওটাই চাইতাম। আমাকে যদি বলেন আমি বলতে ওই ধরনের একটা সরকার আপনার ঘোষণা করা ঠিক ছিল। আমি শুধুমাত্র বলেছি এটাকে বিপ্লবী সরকার বলাটা অনেক সময় লোকে বিভ্রান্ত হয়, কারণ ব্যাপারটা হয়েছে এমন নয় যে আমরা একটা সমাজতান্ত্রিক সমাজ কায়েম করতে যাচ্ছি কিংবা আমরা একটা চীনা বিপ্লব করতে যাচ্ছি। এখানে ছিল সিম্পলি যেটাকে আমরা বলি বুর্জোয়া ডেমোক্রেটিক একটা 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 আমরা রাষ্ট্র আমরা কায়েম করতে পারি, জনগণের অধিকার যেখান থেকে আপনি কায়েম করতে পারি। আপনি যদি শুনতে চান তাহলে সেই ধরনের সরকারে কি থাকতে পারে, এগুলো ছেলেরা যেসব আলোচনা করেছে এটা আমি আপনাকে সংক্ষেপে বলতে পারি, সেটা আপনি পরে জানতে পারলে আমার দর্শকরা আমরা শুনবো। কিন্তু মূল কথা হচ্ছে এই যে আমাদেরকে বিএনপির সঙ্গে অবশ্যই, এটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, ছেলেরা শুনতেছে আমার কথা, আমি মনে করি বিএনপির সঙ্গে একটা আন্তরিক একটা আলোচনা, আন্তরিক হতে হবে। এটা লুকোচুরি হলে হবে না, এটা হতে হবে আন্তরিক, জেনুইনলি। কারণ বিএনপি তারা বলে আমরা খালেদা জিয়াকে মুক্ত করেছি এবং বিএনপির একটা বিরাট ভূমিকা ছিল, জামাতের একটা বিরাট ভূমিকা ছিল। ফলে জামাতের তো একটা পজিশন দেখতেন আমি মনে করি খুবই বিচক্ষণ, আমি ইতিবাচক আমি মনে করি। এবি পার্টির পজিশন আমি দেখছি খুবই ইতিবাচক। তারা বলছে আমরা নৈতিকভাবে সমর্থন করছি, ভেরি ফাইন। কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম্যাটিক জায়গা দাঁড়িয়েছে বিএনপি। তো আমি করজোড়ে বিএনপিকে বলবো দয়া করে আপনারা ছেলেদেরকে উপযুক্ত সম্মান দিয়ে বসুন, কথা বলবেন যেন উইথ অ্যাজ এ পার্টনার, যে আপনারা বলবেন আর ছেলে শুনবে, এভাবে তো সেটা আপনাদের কথা শুনবে না। আমাদেরকে দেখতে হবে যে ইন প্রিন্সিপাল আমরা কি চাই। আমাদেরকে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা উচিত না? কেন করতে পারবেন না বিএনপি কেন একটা নতুন গঠনতন্ত্রের ব্যাপারে এত অনাগ্রহী? সেখানে বিএনপি নিজেই আসুক না, বলুক না কি ধরনের বাংলাদেশ রাষ্ট্র সে চায়। আমাদের কি ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার নাই? আমরা কি ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশে চলবো? আমরা কি IMF এর নির্দেশে চলবো? আমাদেরকে সেনাবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজন নাই? আমি তো বারবারই বলতেছি যে আমাদের এখানে বাধ্যতামূলক সামরিক শিক্ষা, তরুণদের বিশাল একটা অংশকে আজকে সেনাবাহিনীতে ঢুকাতে হবে যদি আমরা ইন্ডিয়াকে যদি আমরা মোকাবেলা করতে চাই, মায়ানমারকে মোকাবেলা করতে চাই। আরাকান আর্মি আপনি জানেন এগুলা, এটা সিরিয়াস ভূরাজনৈতিক ইস্যু। ফলে আমাদেরকে আর্মির পক্ষে, সেনাবাহিনীর পক্ষে 100% দাঁড়াতে হবে। সেনাবাহিনীর মধ্যে যদি আপনি খালি দোষ খুঁজেন আর কোন কোন জেনারেল খারাপ খুঁজেন, তা আপনি এটা করতে সেনাবাহিনী শুনবে না। আপনার দোষ তো আমরা সকলেই করছি। আপনি 5ই আগস্টের আগে কোন বেটা আওয়ামী লীগের মাখন খায় না? আমাকে বুঝে বলুন তো, কোন বেটা খায় না? হয়তো কনক সারও খায় না, ফরাদ মজুমদার খায় না, তার কোন বেটা খায় না? হয়তো ইলিয়াসও খায় না, কি পিনাকিও খায় না, সবগুলো তো আওয়ামী লীগের মাখন খেয়েছে। তা আপনি এগুলো বলে তো লাভ নেই। আপনি দেখবেন যে যারা এর আগে 5ই আগস্ট সালে যারা আওয়ামী লীগের যে কোনো কারণে হোক তারা ছিল, হুকুমের অধীন ছিল, তারা যদি কোনো ভুল করে থাকে বলতে দেন না, কথা বলেন না ওদের সঙ্গে বসে, কথা বলে বলেন না সে আপনার পক্ষে থাকবে কি আমার বিপক্ষে থাকবে। আর কাণ্ডজ্ঞানীতে বোঝায় যে আজকে আপনার যে আমাদের যে সেনার প্রধান যিনি আছেন তিনি তো আসলে কার্যত শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসালো, কার্যত ঘটনা কি হয়েছে? এটা তো একটা, তিনি তো তার সঙ্গে থাকেন নাই। শেখ হাসিনা তো এই দেশ থেকে উৎখাত হয়ে গেছে, আবার সেই উৎখাতের ক্ষেত্রে তিনি তো একটা ভূমিকা রেখেছেন। তো তিনি তো কোনোভাবে যে কোনো কাণ্ডজ্ঞানে বোকা বুঝবে, তিনি তো কোনোভাবে শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করতে চাইবেন না। এটা তো আমরা বুঝি সকলে। ফলে সেনাবাহিনী তো যেসব লোকগুলো আছে তাদের মধ্যে অনেকে হয়তো আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, থাকুক, আপনি তার সঙ্গে কথা বলেন এবং দেখেন যে তার এখনকার তাদের মনোভাব কি, তারা এখন কি করতে চায়। সেনাবাহিনীকে যদি তারা গণবান্ধব করতে চায়, সেনাবাহিনীকে যদি তারা জনগণের পাহারাদার করতে চায়, লুটিরা মাফিয়ার সামনে পাহারা দেন না,
জনগণের পার আদায় করতে চায়। আর যেসব জেনারেলরা এর আগে লুটের মধ্যে জড়িত ছিল, এর আগে আয়নাঘরে যুক্ত ছিল, এর আগে অপকর্মে যুক্ত ছিল, তাদেরকে বাদ দিন, কিন্তু সেনাবাহিনীকে তো পক্ষে তো আপনাকে দাঁড়াতে হবে। আমাদের তার হাতে কিছু ফরাদ ভাই ধরেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত 16 বছরে সরকারি বেসরকারি বা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী কারোর পক্ষেই হাসিনার নির্দেশের বাইরে যাওয়া সম্ভব ছিল না। এর মধ্যে আমাদের আইডেন্টিফাই করতে হবে যারা অতি উৎসাহী ভূমিকায় ছিল, যারা দুর্নীতি করেছে, যারা অপরাধ কর্মের সঙ্গে যুক্ত ছিল, আইন বহির্ভূত ভাবে মানে ভূমিকায় ছিল, তাদেরকে আমরা দমন করতে হবে। তো আপনি বারবারই একটা শব্দ বলছিলেন যে নস্যাৎ হয়ে গেছে। কে নস্যাৎ করলো? অর্থাৎ এই বিপ্লবকে কে নস্যাৎ করলো? এই ধরেন আমরা যেটা দেখলাম যে বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতাবিহীন মানুষকে উপদেষ্টা পরিষদে ঢোকানো হয়েছে। মানে এটা হওয়ারই কথা ছিল না। মানে আমরা উপদেষ্টা পরিষদের যে চেহারা দেখি এখন, এটা হওয়ারই কথা না। তো এর পেছনের ব্যক্তিকে, পেছনে কে সর্বনাশ করছে বলুন তো? আপনি কি আপনার উচিত ছিল তো, দেখেন আমি তো এগুলো তো ইঙ্গিতে বলেছি, আমি তো ঘোষণা দিয়েছিলাম যে আমাদের উচিত হবে ইউনূস যখন আসবেন তাকে শহীদ মিনারে গিয়ে তিনি শপথ নেবেন জনগণের কাছে এবং তিনি ক্ষমতা গ্রহণ করবেন। কেমন পূর্ণ ক্ষমতা তার হাতে থাকতে হবে। এখন তো তার হাতে কোনো ক্ষমতাই নেই, উনি সিন্ডিকেটে ভাঙতে পারেন। আরে ভাই, তার হাতে কোনো ক্ষমতাই নেই। আপনি এই কাজটা করেন না, কেন করেন না? আমি বলছি না 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 না, আমাদের 106-এর অধীনে আমরা ওই আদালতের আমরা সম্মতি নিতেছি, আমরা শপথ নেওয়াটা ঠিক আছে, এবং পরে আমরা অধ্যাদেশ দিয়ে আমরা এটাকে বৈধ করে নিব। আমি বারবারই বলেছি এটা একটা অবৈধ সরকার, এটা এই সংবিধান দ্বারা কোনোভাবে এটাকে বৈধ করা যাবে না। তাহলে যারা করেছেন সে উকিলদেরকে খুঁজে, আমি নেম ড্রপিং পছন্দ করি না, কেন আমার লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না ভাই, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি লড়াই করতে রাজি না। যারা করেছে এটা খুঁজে বের করার দায়িত্ব গোয়েন্দা বিভাগের, যারা করেছে খুঁজে বের দায়িত্ব সাংবাদিকদের। আমি নাম বলতে চাইব না, আমি খালি বলবো যে কনসেপচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। আপনাকে শেখ হাসিনার সংবিধানটা 5ই আগস্টে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকে নতুন করে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, ভেরি সিম্পল, একটা কনস্টিটিউটিভ প্রসেস বলে। আপনি যে কোনো আইনের বই পড়েন, যে কোনো ইতিহাস পড়েন, বিপ্লবী ইতিহাস পড়েন, আপনি এগুলোই পাবেন। একটা কনস্টিটিউটিভ প্রসেস, নতুন করে রাষ্ট্রটা গঠন করবার আপনি একটা প্রক্রিয়া আপনি শুরু করবেন। তখন আইনের লোকজন বলছে, ফরহাদ সাহেব এই গঠন ফটন এগুলো কি বলে, এগুলো তো আমরা জানি না। তো না জানলে বেটা পড়ে আর তুই হারামজাদা, তুই যদি না জানিস তো ইউ ক্যান প্লে উইথ দিস স্টেট। তুমি তো স্টেটে আসো কি জন্য? তুমি না জানলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যে কোনো লোক জানে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যখন উত্থিত হয়, এটাই গণতন্ত্র। এটা প্রত্যেকটা আইনের সাহিত্যে, রাজনৈতিক সাহিত্যে আর রাজনৈতিক দর্শনে এভরিবডি নোজ। এবং তখন কনস্টিটিউটিভ পাওয়ার মানে জনগণ গণ আন্দোলনের মধ্য দিয়ে যখন নতুন ভাবে নিজেদের গঠন করবার ক্ষমতা তাদের হাতে পায়, তখন তারা প্রথম কাজটা করে, তারা তাদের জন্য একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন বা নিজেদেরকে রাজনৈতিক ভাবে আবার নতুন করে গঠন করে। এখন রাজনৈতিক গঠন কি তারা এটা বুঝে না? আরে ভাই, রাজনৈতিক গঠন মানে হলো, এর আগে বাঙালি জাতিবাদীরা কইতো যে আমরা বাঙালি এবং বাঙালি জাতিবাদী হতে হবে একমাত্র আমাদের রাষ্ট্রীয় ভিত্তি। আর রাজনৈতিকভাবে গঠন মানে আমাদের সমাজে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা আছে, বিভিন্ন রকম মতের লোক আছে, বিভিন্ন মতের লোক আছে, সকলকে নিয়ে একমত হওয়া যে এটা হলো আমাদের গঠনতন্ত্র, আমরা সকলে একসঙ্গে বাস করব, এটা আমরা সকলে মেনে চলবো, এটাকে বলে পলিটিক্যাল কমিউনিটি। ফলে এই পলিটিক্যাল কমিউনিটি করার কথাটা না বোঝার কি আছে, সব বইতে আছে। তো আমি যদি এটা না করেন, তার আগে কি বলে জাতি রাষ্ট্র লাগবে। আর জাতি রাষ্ট্র তো আওয়ামী লীগের বয়ান, আমি এই বয়ানে ঢুকবো কি দুঃখে? আপনি একটা জাতিবাদী রাষ্ট্র আমি বানাবো কেন? আবার বাংলাদেশে আমি বাঙালি হতে পারি, কিন্তু আজকে চাকমা তো বাঙালি না, আজকে মোরাম তো বাঙালি না, ঠিক আছে না? আমি না মুসলমান হতে পারি, তো হিন্দু তো মুসলমান না। তো সবাইকে নিয়ে আমি কেমনে একটা রাষ্ট্রে বাস করবো? এটাকেই বলে রাজনৈতিক জনগণ। এটা পলিটিক্যাল ডিসিশন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সকলের রাজনৈতিক সিদ্ধান্ত। এটা আমাদের দেশ, আমাদের এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা সকলে এই দেশের সৈনিক। কেউ যদি আক্রমণ করে, আজকে ওই শুভেন্দু অধিকারী না, ওই একটা লোক পশ্চিমবাংলার এই লোকজন এসে সীমান্তে আপনার আর ছুটে আসছে, তো সীমান্তে ছুটে আসছে, শুভেন্দুকে প্রতিরোধ করার দায়িত্ব আমাদের দেশের, আমাদের কি বলে, যারা সংখ্যালঘু বইটা থেকে বা আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষ, ও তো দেশের নাগরিক, এটা তো তার অধিকার যে সে তার দেশকে সে রক্ষা করবে। আমি তো তার অধিকারও দিতে পারছি না। খেয়াল করেন, যেহেতু আপনি এটা করেন না, আপনি কি করলেন? আপনি ওই চিন্ময় দাসকে ধরলেন রাষ্ট্রদ্রোহী আইনে, যে রাষ্ট্রদ্রোহী আইনের জন্য মাহমুদুর রহমানও গ্রেফতার হয়েছে। এই কলোনিয়াল আইনকে আমরা এখনো রাখবো?
আমরা যদি চিন্ময়ের বিরুদ্ধে আমার সত্যিকার অভিযোগ থাকে, তারা ধরো, তারে সুনির্দিষ্ট অভিযোগ দাও। আপনি গেরুয়া তুলছে, তার একটা গেরুয়া কাপড় আমাদের বাংলাদেশের ইয়ের পতাকার উপরে আপনি ধরে তাকে ঢুকাই দিয়েছেন। সারা পৃথিবীতে আমাদের বিরুদ্ধে নিন্দা শুরু হয়েছে, গালিগালাজ শুরু হয়েছে। কি দরকার ছিল এগুলো করার? দরকার তো ছিল না এগুলো। তা আপনি এগুলো কেন করছেন? ওই যে লোকটার কথা একটু আগে বলছি, যে লোকটার কথা একটু আগে আপনাকে বলছি, যার কারণে এই সমস্ত দুর্গতির কারণ, এই লোকটার কারণে এটা হয়েছে। ওই সেনাবাহিনী তো তাকে, আপনি হয়তো সরাসরি নাম বলতে চাচ্ছেন না। ইতিমধ্যে আমিও কিছু কাজ করেছি, ইলিয়াসও কাজ করেছে, ডক্টর আসিফ নজরুল। তিনি আসলে কি করতে চাচ্ছেন এটা আমাদের কাছে স্পষ্ট না আর কি। মানে কেন বিপ্লবকে তিনি এইভাবে ব্যাহত করার জন্য উল্টাপাল্টা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, এর কোনো ব্যাখ্যা নাই। তিনি ধরুন আমি ভুল বলছি, ধরুন আমি তো একটা আমি তো মোটেও বলবো যে আমারটা সহি। আপনি যে আমি ভুল বলেছি কিনা তা আপনি একটা কথা বলেন আমার সঙ্গে। আজকে আমি বলেছি যে আসিফ আসেন আমরা এখন একত্রে থাকতে হবে। আপনি দেখবেন পোস্ট আছে, আমি বলেছি আমি বলছি তোমরা আসো আমরা একত্রে থাকি। আমরা এখন না চেক কখন আলোচনা করেন? তো তুমি আইন দ্বারা দেশ শাসন করতে শাসন করো গিয়া তো ছেড়া করবো ঠিকই, আমারটা ঘোষণা করতে পারবে। আপনি ছেলেগুলো রক্ষা করবেন কি করে? কোনো অসুবিধা নেই। আপনি যে বর্তমান সংবিধান দিয়ে যদি আপনি রাষ্ট্রদ্রোহী পুরনো আইন দ্বারা আপনি যদি চিন্ময়কে যদি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধরতে পারেন, তাহলে আপনি আসিফকে ধরতে পারবেন না কেন? আপনি কি বলে বাকিদের কেন ধরতে, নাইকে ধরতে পারবেন না কেন? আপনি মাহফুজকে ধরতে পারবেন না কেন? একই তো রাষ্ট্রদ্রোহিতা করে তারা সকলে, পুরো উপদেষ্টা পরিষদ রাষ্ট্রদ্রোহী। এইসব ননসেন্স কথাবার্তা বলতে চলবে না। আপনাকে শেখ হাসিনা আইনতে ফেলে দিতে হবে আপনাকে। আপনার তার এখান থেকে নাই তো আপনি গিয়ে বলবেন যে এরপরে কি ধরনের আমরা গঠনতন্ত্র চাই, আমরা কি করে আমাদের যেসব বিধানটা হবে, আমাদের সংস্কৃতি আছে, আমার একটা মুসলিম দেশ, আমাদের যারা ইসলাম, তারা তো তাদের ইসলামের মূল্যবোধগুলো আমাদের রাষ্ট্রে তারা রাখতে চায়। তারা ইসলামের রাষ্ট্র না চাইতে পারে, কিন্তু তারা তো ইসলামী মূল্যবোধ চায়, তারা তার সাম্য চায়, মানবিক মর্যাদা চায়, সামাজিক ন্যায় বিচার চায়, আরো বহু কিছু চায়, তারা প্রশাসন চায়। কিন্তু রাষ্ট্র সার্বভৌম এই চিন্তা তো ইসলামের নাই ভাই। আপনি ইসলামে আসে কি রাষ্ট্র সার্বভৌম নাকি আল্লাহ সার্বভৌম? এই আলোচনা তো আপনাকে করতে হবে। আপনি এই আলোচনা বাদ দিয়ে তো কিছু করতে পারবেন। তবে ফরাদ ভাই, ছাত্রদের এই ইশতেহার ঘোষণার পরে এই সরকারের পক্ষ থেকে ইশতেহার ঘোষণার বিষয়টিকে আমি মনে করি যে ছাত্রদের মুখোমুখি দাঁড়ানো দরকার ছিল না আর কি সরকারের। এটাও আরেকটা ধরেন অপদার্থ সিদ্ধান্ত আমি বলবো আর কি। কারণ হচ্ছে মুখোমুখি দাঁড়ানোটা ভুল হয়েছে। আর মুখোমুখি দাঁড়ানো মানে হলো যে মেরুকরণটা সরকার করলো, এটার দায়িত্ব সরকারের। কারণ অতি সহজে আমি তো প্রত্যেকটা ছেলেদেরকে চিনি, ছেলেরা আলোচনায় আগ্রহী, কখনোই তারা বলে না আমরা আলোচনা চাই না। তারা কিন্তু একটা ভালো সমাধানে তারা আগ্রহী। কালকেও যদি আপনি তাদের সঙ্গে বসে ঠিক মতো আপনি আলোচনা করেন, আপনি সমাধানে তারা আগ্রহী। কিন্তু আপনি ওই তথাকথিত আইনের খেলা খেলবেন, এগুলো ভুল ধারণা। আপনি বলেন বাংলাদেশকে কি করে করতে চাই, আমাদের যারা যারা সত্যিকার অর্থে এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের নিয়ে কথা বলুন। সবার কাছে যেটা গ্রহণযোগ্য সেটা হবে। আপনি বিএনপিকে বাদ দিবেন কি জানেন? আমি এর আগেও বারবার বলছি তারা বিএনপিকে ক্ষমতায় নিয়ে কথা বলে, বিএনপিকে বাইরে রাখতে পারবে না। বিএনপি বাইরে রাখলে বিএনপি নির্বাচনের কথা বলবে, কারণ বিএনপি নির্বাচন বুঝে তার দোষ তো না, ওদের নির্বাচনবাদী দল। এভাবে সে বড় হয়েছে, সে তো ফরার মধ্যে তত্ত্বাবধানে বড় হয়নি। তা আমার তো অসুবিধা নেই, আমি তো সে সময় নিতে পারবো, ঠিক আছে। কিন্তু আপনি তো সেটা করে তো একটা জায়গা দিবেন, তো তাকে তো একটা সম্মানজনক জায়গা দিবেন। আপনি কথায় বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন, তার বিরোধিতা করতেছেন, তাকে হাস্যকর করে তুলছেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এভাবে তো কোনো আপোষ হয় না, এভাবে তো কোনো আপোষ তো হয় না। এটা পলিটিক্যাল পার্টি, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রেসপেক্ট। আপনি কনসেপচুয়ালি বিরোধিতা করেন, আমি বিএনপির বিরুদ্ধে কনসেপচুয়ালি বিরোধিতা করছি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ইট ডাজন্ট মিন আই ক্যান ডিসরেসপেক্ট বিএনপি, ঠিক আছে না? তা ছেলেরা তো খুবই সুন্দরভাবে এই রেসপেক্টটা দেখে। আমি খালেদা জিয়ার কাছে আমি খালি আমাদের দর্শকদের মনে করে দেবো, দেখেন ছেলেরা খালেদা জিয়ার কাছে যখন তিনি সেনানিবাসে ওই যে আমাদের সেনা কুচকাওয়াজের দিন গেল না, তো আপনি তো দেখেছেন তারা কি করে তার কাছে গেছে, এবং তারা তো লিটারালি দে হ্যাভ অ্যাকসেপ্টেড আর লিডারশিপ। শি ইজ দ্য ন্যাশনাল হিরো। তা এত বড় এর চেয়ে কি পাওয়ার আছে বিএনপি, আমাকে বুঝা বলেন তো আমাকে। এরপরে কি পাওয়ার আছে তার? খালেদা জিয়া আমাদের জাতীয় একটা নায়ক,
এই পুরো গণ অভ্যুত্থানের নায়ক তিনি। আমার লেখাটা পড়েন, আমি কি লিখেছি। তো বিএনপির মধ্যে কি সব স্টুপিড? এরা কারা? এরা যারা কখনো তাদের নিজেদের মর্যাদা আদায় করে নিতে পারে না। আজকে ছেলেদেরকে বললে আজকে এই গণ অভ্যুত্থানের মিটিংয়ে খালেদা জিয়া হতে প্রধান অতিথি। আপনি আপনি চিন্তা করেন, খুব সিম্পল ব্যাপার, তিনি প্রধান অতিথি। বাট শি লেট, তার আমি তো বারবার বলছি, তার আপসহীন অবস্থানের কারণে গণ অভ্যুত্থানটা হতে পারছে। তিনি কখনো এই ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দেয় নাই, বরং বিএনপির কিছু নেতা গিয়ে ইলেকশনে ঢুকছে মাঝখান দিয়ে। তবে তবে ফরাদ ভাই, ধরেন এই ছাত্র জনতার এই পরিমাণ রক্তের উপর দিয়ে, এই পরিমাণ পঙ্গুত্ব, অন্ধত্বের উপর দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার 5 মাসে তাদের যে হাবভাব, তাদের যে পরিবর্তন, তারা ছাত্রদের সঙ্গে যেভাবে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে, তো ভবিষ্যতে বুর্জুয়া দল ক্ষমতায় আসলে কি হবে? মানে অন্য কোনো পার্টি যদি ক্ষমতায় আসলে তো অবস্থাটা কি দাঁড়াবে, এটাই বিস্ময়কর। তো আমি চাই, আমি ছাত্রদের পক্ষে তারা যেই ঘোষণাপত্র দেবে, আমি মনে করি সেই ঘোষণাপত্র অনুযায়ী একটু নতুন করে যদি আমরা সরকারকে সাজিয়ে যদি কাজ শুরু করতে পারি, আমাদের বেটার লেট দেন নেভার, এটা হওয়া উচিত। আমরা আজকে আলোচনা এখানে শেষ করবো। আপনার শেষ কোনো মন্তব্য? আমি শেষ হবো যে ভাই, আমি আপনার দর্শকদের বুঝতে হবে যে আমাদের এই মুহূর্তে মূল ইস্যু কিন্তু সরকার না, মূল ইস্যু কিন্তু রাষ্ট্রটা গঠন করা। ফলে এইটা খেয়াল রাখতে হবে। সরকারের বদনাম নতুন করে আপনি আনেন যাদেরকে এটা উপদেশ, আমি প্রথমে উপদেশের সরকার নামটা পছন্দ করি না। এটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার হতে হবে, 1 নম্বর। যাকেই রাখেন না কেন, তার কোনো ক্ষমতা নেই, উনি খালি উপদেষ্টা। এটা হলো না তো ভাই, এটা ও কাজ করবে কি করে? 2 নম্বরটা হলো আমরা গঠনতন্ত্রের প্রতি বা কনস্টিটিউশন যেটাকে বলি, এটার প্রতি মনোযোগী থাকবে, যে কি ধরনের রাষ্ট্র আমরা চাই, কি ধরনের রাষ্ট্র আমাদের জনগণ চায়, কি ধরনের রাষ্ট্র আমাদের সার্বভৌমত্ব বলুন, আমাদের সীমান্তে যেসব হামলা সম্ভব বা হামলাটা মোকাবেলা করা বলুন, আর সবচেয়ে বড় কথা কিভাবে আমরা দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটাতে পারি, কি ধরনের নীতি নিলে। আমার সে নীতি হলে কি কি ধরনের নীতি আমাদের গঠনতন্ত্র থাকতে হবে। আমার গঠনতন্ত্র থাকতে হবে যে আমাদের জনগণের জীবন এবং জীবিকা হরণ করে এমন কোনো আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না, এমন কোনো নীতি রাষ্ট্র ঘোষণা দিতে পারবে না। এবং আমাদের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা, এটা রাষ্ট্র হরণ করতে পারবে না। আমাদের প্রাণ, প্রকৃতি, পরিবেশ, এটা রাষ্ট্র ধ্বংস করতে পারবে না। এমন কোনো আইন করতে পারবে না যাতে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস হয়, আমাদের সম্পদ বিদেশি কোম্পানিগুলো লুট করে নিয়ে চলে যায়। সিম্পল 3-4টা আইন তো আপনার লাগবে মিনিমাম, যেটা আপনার আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে আমাদের সকলের স্বার্থের সঙ্গে যুক্ত। এটা করলে তো আপনার অন্যান্য কি আমাদের সেপারেশন অফ দ্য পাওয়ার, কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি হবে, কি আপনার পার্লামেন্টের পদ্ধতি হবে, এটা নিয়ে তর্ক বিতর্ক হোক, অসুবিধা নাই। মূল কথা হচ্ছে জনগণের কিসে ভালো হয়, তাদের কিসে মঙ্গল, সকলের কিসে মঙ্গল, এটা তো আমাকে আলোচনা করতে হবে। এটাই তো এই সরকারের দায়িত্ব ছিল। তারপর আপনার সঙ্গে 100 ভাগ একমত, অবশ্যই সরকার একটা রদবদল দরকার। কিন্তু সবার আগে আমি আপনার দর্শকদেরকে বলবো, আসেন আমরা সরকার এবং রাষ্ট্র দুটো আলাদা কনসেপ্ট, আমরা রাষ্ট্রের প্রতি আগে মনোযোগ দিই। আগে ঘরটা বানাই, তারপর সংস্কার। অনেকে সংস্কার করে, কিসের সংস্কার করবেন? আমি তো ঘরই বানান নাই। 72 কনস্টিটিউশন ছিল পাকিস্তানিদের রচিত সংবিধান, যারা পাকিস্তানের জন্য নির্বাচন করেছিল তাদের সংবিধান বানাইছে। এটা আমি মানতে বাধ্য না। আমি জনগণের অধিকার আছে, তারা নিজেরা নিজেদের সংবিধান বা নিজেরা নিজেদের গঠনতন্ত্র প্রণয়ন করবেন। আগে সে অধিকার ফিরিয়ে দিন। 5ই অগস্টের গণঅভ্যুত্থান হচ্ছে জনগণ নিজেরা নিজেদের গঠনতন্ত্র প্রণয়ন করবে, সেই অধিকার ফিরে পাবার গণঅভ্যুত্থান। আগে সেই অধিকার জনগণকে ফিরিয়ে দিন, এটা হচ্ছে মিনিমাম। তারপর জনগণকে আলোচনা করতে দিন কি ধরনের গঠনতন্ত্র লাগবে। আমি নিশ্চিত সেক্ষেত্রে বিএনপি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারবে, জামাত ইসলামী অত্যন্ত ইতিবাচক ভূমিকা আপনার রাখতে পারবে, এবং একই সঙ্গে অন্যান্য যারা সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, আমাদের সমাজকে যারা পছন্দ করেন, জনগণের স্বার্থের পক্ষে যারা, তারাও বুদ্ধিজীবী শ্রেণী বলুন কি আমাদের সুশীল সমাজ বলুন, এবং বিশেষত আপনাদের মধ্যে যারা সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই পুরো গণঅভ্যুত্থানে। ইম্পসিবল ছিল কোনো। আজকে যে আপনারা ওখানে বসে যে কাজগুলো করেছেন, এটা না হলে কিচ্ছু হতো না। জায়গাতে আপনি বলে তো লাভ নেই, আমরা তো একটু একটু কথা বলতে পেরেছি। আজকে এখন গলা হচ্ছে, কথা বলতে পারতেছি আপনার সঙ্গে। আপনি দেখছেন তো, এর আগে আমরা জোরে কথা বলতে পারতাম না, যে কোনো মুহূর্তে আমাদের তুলে নিয়ে যেত, ঘুমিয়ে যেতাম। কিন্তু সেই অবদান তো আমরা সে স্বীকার করি, সেটা তো আমরা স্বীকার দিতে নেই, স্বীকারই করি নেই ভাই। ফকেট অ্যাবাউট এগুলো কি? এটা তো হতে পারে না। আপনি সিম্পলি
বিশ্ববিদ্যালয়ে পড়ান বলে আপনি দুই একটা ডিআইবি অফিসের সামনে গিয়ে চলে গেছেন কেন? বাস আপনি সমস্ত কিছু নায়ক হয়ে গেছেন। আর নায়ক হচ্ছেন, আমাদের নায়ক মানতে তো আমাদের অসুবিধা নেই, আমাদের মেনে নিচ্ছি সকলে। আপনি তো ঠিক কাজটা করেন, আমাদের কথা শুনেন, আর আমরা ভুল বললে লিখে বলেন, পরে আমাদের ভুল আমি উত্তর দেবো। এটা পাবলিক ডিবেট হোক যে পরে আমাদের ভুল বলতেছে, উনি ঘটনার কথা বলতেছে, বলছেন দু একটা জায়গা মন্তব্য, উনি ঘটনাটা বলেন, আপনি আপনাকে তর্ক করি, আপনার সঙ্গে আমি প্রমাণ করি, আপনি পাবলিক ডিবেটের ব্যবস্থা করেন। এটা তো ন্যাশনাল কোশ্চেন। ফলে আমি এই কথাগুলো বলি, আমি বলবো যে আমরা সকলে যেন বিচক্ষণ হই এবং এই দেশকে স্টেবল রাখাটা আমাদের প্রথম কাজ। এবং ছাত্রদের, তারা অনেক ভুল হতে করবে, তাদের অনেক কিছু হতে ভুল থাকতে পারে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা, তাদের অভিপ্রায় তো জনগণের অভিপ্রায়ের মধ্যে কোনো অভেদ, এটা তো একই অভিপ্রায়। এটা তাদেরকে বলতে দিন, ভাষাও তা আমরা একটু বেটার বলতে পারবো, ওদের কথা ওদেরকে বলতে দিন, এবং আমরা এটাকে গুছিয়ে যেন তাদের ইচ্ছাটা, তাদের অভিপ্রায়টা সঠিকভাবে আগামী গঠনতন্ত্রে প্রতিফলন তার ঘটে, এই চেষ্টাটা আমাদের সকলে করা উচিত। ঠিক আছে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি মনে করি যে আপনি যেভাবে নেপথ্যে থেকে কাজ করছেন, দেশের জন্য ছাত্রদেরকে যেভাবে পরামর্শ দিচ্ছেন, সেটি আপনি অব্যাহত রাখবেন। এবং আমরা যত কিছুর বিনিময় হোক, আমরা ছাত্রদের পক্ষে, যারা বুকে জীবন দিয়ে, জীবন বাজি রেখে যারা লড়াই করেছে, যারা শহীদ হয়েছে, যারা বেঁচে আছে, যারা লড়াই করেছে, তাদের পক্ষে আমরা সবসময় থাকবো এবং আমরা বাংলাদেশের পক্ষে থাকবো। বাংলাদেশের জন্যই যা কিছু করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরহাদ ভাই। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন, তাদের সঙ্গে আমরা গত 24 ঘন্টায় দেখলাম যে সরকারের সাথে একটি বিরোধ তৈরি হয়েছে। তারা যে ইশতেহার ঘোষণা করার কথা বলছেন, সরকার প্রথমে সেটি ডিজোন করছে, তারপরে এখন তারা বলছে সরকার নিজেরাই ইশতেহার দিবে। তো আমরা সরকারের ইশতেহার কি দিবে ঘোড়ার ডিম আমাদের দরকার নেই, ছাত্ররা যে ইশতেহার দিবে, আমি অন্তত সেই ইশতেহারের পক্ষে আছি। আশা করি বাংলাদেশের জনগণও সেই ইশতেহারের পক্ষে থাকবেন। কারণ সরকারের যদি দেয়ার থাকতো 5 বছরে, গত 5 মাসে তারা বহু কিছু করতে পারতেন, তারা কিছুই করেন নাই। সব লেজে গোবরে করে একটি বিতর্কিত অবস্থা তৈরি করে বাংলাদেশকে আরো ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। তো আমার মনে হয় যে বেটার লেট দেন নেভার। এখনই যা করার আবার প্রয়োজন আমরা নতুন করে শুরু করতে হবে এবং বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট নয়, বিতর্কিত ব্যক্তিদের এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে নতুন করে গুছিয়ে দেশপ্রেমিক মানুষদের দিয়ে, বিপ্লবী চেতনাকে ধারণ করেন এমন মানুষদের দিয়ে আমরা আবার নতুন একটা স্টার্ট করতে পারি। আমার মনে হয় সেটা আমাদের জন্য মঙ্গলজনক। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দেশ মিডিয়ায় চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।